This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সময় সকাল 11টা, তার মানে এখন টিভি9 বাংলার সময় 11টায় 11। আর শুরুতেই নজর রাখতে হবে ট্যাংরার খবরে, তার কারণ ট্যাংরা হত্যাকাণ্ডে পরতে পরতে রহস্য। এবার নতুন রহস্য, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়েছিলেন দে পরিবারের দুই ভাই। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে মিলেছে একটি চাবির গোছা, যাতে রয়েছে বাড়ির সদর দরজার চাবি। আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো, এই নতুন রহস্য যা আরো জট পাকিয়ে গেছে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই চাবি উদ্ধার হওয়া, গাড়ি থেকে যে চাবির গোছা উদ্ধার হয়েছে, সেই চাবি থেকে কি নতুন রহস্যের আরো জড়িয়ে যাচ্ছে, নতুন রহস্য আরো জমাট বাঁধছে? দেখো, কারুর যদি আত্মঘাতী হওয়ারই পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে তারা সেই সময়ে বাড়ির থেকে বেরোনোর সময় তালা দিয়ে, চাবি দিয়ে সমস্ত কিছু একেবারে পরিপাটি করে বেরোবেন, এই জায়গাটাই কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো দেখানোর জন্য। এই হচ্ছে সেই গ্যারাজ। এই গ্যারাজ থেকেই 18 তারিখ রাতে যখন প্রসূন দে এবং প্রণয় দে তারা তাদের নাবালক ছেলেকে নিয়ে এইখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিলেন, গাড়ি বের করার পর সেই গ্যারাজের তালা আবারও কিন্তু দিয়ে দেয় এবং গাড়ির ভেতর থেকে, আমরা যেটা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি, গাড়ির ভেতর থেকে একটি চাবির গোছা পাওয়া গেছে। তার মধ্যে 12টি চাবি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি দরজায় বা যে সমস্ত গেটগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে বন্ধ করে তারপরেই কিন্তু তারা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। এবং আরও কী কী গাড়ির মধ্যে থেকে পাওয়া গেছে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, গাড়ির ভেতরের ফ্লোর থেকে একটি রক্তমাখা নীল রঙের বোতাম পাওয়া গেছে। ওই বোতামটি কার জামার, সেটাই কিন্তু এখন তদন্তকারীরা যাচাই করার কাজ চালাচ্ছেন। আর সেই জায়গা থেকে এই বাড়ির ভেতরে যে সমস্ত সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই ফুটেজ তারা খতিয়ে দেখছেন। তার মধ্যে দিয়ে কিন্তু তারা নিশ্চিত হতে চাইছেন যে ওই রক্তমাখা যে বোতাম পাওয়া গেছে সেটি কার ব্যবহৃত জামার, সেটা থেকে কিন্তু এই খুনের সময় কারা কারা ঘটনাস্থলে ছিল সেই বিষয়ে অনেক নিশ্চিত ধারণা পাওয়া যাবে, পেতে পারেন তদন্তকারীরা, এমনটাই মনে করা হচ্ছে। তার পাশাপাশি আরও যেটা আমরা জানতে পারছি যে কবি সুকান্ত মেট্রো স্টেশনের কাছের যে পিলারে গাড়িটি ধাক্কা মেরেছিল, বিলাসবহুল গাড়ি, সেই সময় গাড়ির গতিবেগ কিন্তু প্রায় প্রতি ঘন্টায় 130 কিলোমিটারেরও বেশি ছিল। তবে কোনো রকম গাড়ির যান্ত্রিক ত্রুটি এখনও পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা পাননি, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তার মানে এই যে বেপরোয়া গতিতে গাড়ি ছোটানো হচ্ছিল, সেটা নেহাত ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো, না হলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তার পাশাপাশি আরও যে বিষয়টা তদন্তকারীরা এখন দেখছেন, কারণ বয়ান থেকে বাড়ি থেকে বেরোনোর পর যে রাস্তার তথ্য এখনও পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন জিজ্ঞাসাবাদ করে, তার বাইরে আর কোথাও তারা গিয়েছিলেন কিনা গাড়ি নিয়ে, বা কোথায় কতক্ষণ তারা অপেক্ষা করেছিলেন, সেটা নিশ্চিত হতে ওই বিলাসবহুল গাড়ির যে গুগল ম্যাপ ডিভাইস রয়েছে সেখান থেকে তথ্য সংগ্রহ করার কাজ চালাচ্ছেন। কিন্তু সেই গুগল ম্যাপ ডিভাইস সেটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা কোনো তথ্য পাননি। আর যার জন্য ওই গাড়ি, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই গাড়ি নির্মাণ সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করছেন, সেখান থেকে যাতে এই গাড়ির রুট ম্যাপ, অর্থাৎ কোথায় কোথায় গাড়ি গিয়েছিল, কোথায় কতক্ষণ গাড়ি অপেক্ষা করেছিল, সেই সংক্রান্ত তথ্য তারা হাতে পেতে চাইছেন। তার কারণ এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কেন তারা তদন্তকারীরা সংগ্রহ করতে চাইছেন, কারণ এখনো পর্যন্ত এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বিস্তর অসঙ্গতি রয়েছে। আর সেই অসঙ্গতিগুলো নিশ্চিত হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত পারিপার্শ্বিক তথ্য। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, কেটেও কাটছে না ট্যাংরা কাণ্ডের জট, নতুন নতুন রহস্যের পরত উন্মোচিত হচ্ছে। এবার পুলিশকে দেওয়া প্রসূনের বয়ান ঘিরে বিস্তর ধন্ধ। সত্যি কি যেমনটা মনে করা হচ্ছে, দিনার দায়ী শেষ হতে চেয়েছিল এই গোটা পরিবারটা? আত্মহত্যায় কি সম্মতি ছিল পরিবারের সব সদস্যদের? হাতের শিরা গলা কেটে কে খুন করলো বাড়িতে থাকা দুই বধূ রমি সুদেষ্ণাকে? বিষক্রিয়ায় মৃত্যু হলো প্রিয়াম্বদার শরীরে, এত আঘাতের চিহ্ন কেন? এই প্রশ্নগুলো তো উঠছে যে আত্মহত্যার লক্ষ্যে সবাই পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন প্রসূনের বাড়ির 3 পুরুষ সদস্যের ওপর, তাহলে কে ঘুমের ওষুধ প্রয়োগ করলো, এবং যদি প্রয়োগ করে থাকে তাহলে তার প্রভাব কম হলো কেন? ঘুম থেকে উঠেই কি সুদেষ্ণা রমিদের নৃশংসভাবে খুনের ছক কষা হয়েছিল, নাকি আগে থেকেই এটা ভেবে রাখা হয়েছিল প্ল্যান বি হিসাবে? ঘরে ঢুকে এক এক করে হাত গলা কেটে খুন করা হয় রমি সুদেষ্ণাকে। কে কেটেছিল রমি সুদেষ্ণাদের হাতের শিরা গলা? রমি সুদেষ্ণাকে খুনের সময় ছেলে, যে নাবালক ছেলে, সে কোথায় ছিল? খুন করার পর দীর্ঘক্ষণ সময় বাড়িতে কি করছিলেন দুই ভাই প্রসূন এবং প্রণয়?
কেন ছেলেকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন? প্রশ্ন প্রণয় অনেক প্রশ্ন, উত্তরগুলো এখনো অধরা। একজনের যখন এই জিনিসটা শুরু হতে ডিপ্রেশনটা আসতে থাকে, তখন পরিবারের বাকির মধ্যে একটা ডমিনো এফেক্ট কাজ করে। ডমিনো মানে হচ্ছে অনেকগুলো সাইকেল যদি রাখা থাকে, তুমি একটা সাইকেলকে ধাক্কা মারলে বাকি সাইকেলগুলো পরবর্তীকালে পড়ে যাবে। তাই এক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা মানসিক অবসাদ এবং একটা ডমিনেন্ট রোল যে প্লে করছে, সে বাকি সাবমিসিভ পার্টনারদের তাদেরকেও কিন্তু একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে। এবং আমরা জানি যে সুইসাইডের একটা টার্ম ইউজ করে ওয়ার্থার এফেক্ট, সরোজ অফ কিং ওয়ার্থার নিয়ে একসাথে অনেক মানুষ কিন্তু একসাথে কাল্ট সুইসাইডের প্রবণতা থাকে। তাই একটা মানুষ যখন এই দিকবিদিক জ্ঞান শূন্য আর সিভিয়ার ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় এবং আমার পরবর্তী প্রজন্মও যাতে শেষ হয়ে যায়, যাতে তারা দুর্ভোগ না বহন করে, এই মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে।